আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি দুবারা আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করেছি। সেখানে কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এগুলো আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। এটা তোমাদের জন্য সহজ হবে, কেননা আমরা দ্বিতীয় পত্রে মুদ্রাস্ফীতি অধ্যায়ে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় আলোচনা করেছিলাম, সেখানকার সাথে অনেকটা মিল আছে, কাজে তোমাদের বুঝতে সহজ হবে। আজকের পাঠ শেষে তোমরা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কাকে বলে বলতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলোর তুলনামূলক কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবে। ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই যে একটি দেশে বাণিজ্যিক ব্যাংকসমূহ বিভিন্ন মেয়াদে ঋণ দিয়ে থাকে। মুদ্রা বাজারের অভিভাবক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য এই ঋণ দেওয়াকে নিয়ন্ত্রণ করে। একটি দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য বাজারে ঋণের ঘাটতি এবং উদ্বৃত্ত কোনোটাই কাম্য নয়। তাই ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ বাজারে কাঙ্ক্ষিত সীমার মধ্যে রাখার চেষ্টা করে। আর এই কাঙ্ক্ষিত সীমায় রাখার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে সেগুলি হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তাহলে আমরা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির একটা সংজ্ঞা দিতে পারি এইভাবে, খেয়াল করো, যে দেশের মূল্যস্তর তথা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে একটি শক্তিশালী মুদ্রা বাজার সৃষ্টির জন্য কেন্দ্রীয় ব্যাংক যে পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা কমিয়ে বা বাড়িয়ে থাকে তাকে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। এই বুঝতে পারছো? আবার খেয়াল করো যে দেশের মূল্য স্তর তথা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে একটি শক্তিশালী মুদ্রা বাজার সৃষ্টির জন্য কেন্দ্রীয় ব্যাংক যে পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা কমিয়ে বা বাড়িয়ে থাকে। এখানে ঋণ দেওয়ার ক্ষমতা কমাতেও পারে, বাড়াতেও পারে, তাকে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। এ হলো ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সংজ্ঞা। এখন আমরা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি। যে কেন্দ্রীয় ব্যাংক প্রধানত দুটি পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। মনে রাখবে, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে আসে যে কেন্দ্রীয় ব্যাংক প্রধানত দুটি পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কি কি সেই দুইটা পদ্ধতি? একটা হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আর একটি হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। নাম দুটো মনে রাখবে, একটা হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আর একটা গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তো পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির যে হাতিয়ার বা উপাদান সমূহ সেগুলো হচ্ছে ব্যাংক হার পরিবর্তন নীতি, খোলা বাজার নীতি, নগদ জমার হার পরিবর্তন নীতি। তোমাদের কি মনে পড়ছে এগুলো কোথায় পড়েছিলে? দ্বিতীয় পত্রের মুদ্রাস্ফীতি অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম। আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির হাতিয়ার হচ্ছে ঋণের রেশনিং, ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ, বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন, নৈতিক প্ররোচনা, প্রত্যক্ষ আদেশ, নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ।
এই হচ্ছে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি। এগুলো আমরা একটু ব্যাখ্যায় যাই। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি প্রথমে আলোচনা করি। প্রথম হাতিয়ার হচ্ছে ব্যাংক হার পরিবর্তন। ব্যাংক হার কি মনে আছে? এখানে ব্যাখ্যা করার সময় তোমরা প্রথমে সেই হাতিয়ারটার সংজ্ঞা লিখবে। প্রথমে সংজ্ঞা লেখার পরে সেটা কিভাবে ঋণ নিয়ন্ত্রণে কাজ করে সেটা বর্ণনা করতে হবে। তাহলে প্রথমে ব্যাংক হার কি বলতে হবে। ব্যাংক হার কি তোমরা জানো যে বাণিজ্যিক ব্যাংক অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে। তো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে সুদের হারে ঋণ প্রদান করে সেই হারটাকে বলা হয় ব্যাংক হার। এখানে তোমাদের জানার জন্য আরেকটা কথা বলে রাখি, একটা হচ্ছে ব্যাংক হার আর একটা হচ্ছে বাজার হার, বাজার সুদের হার। একটা হচ্ছে ব্যাংক হার আর একটা বাজার সুদের হার। অনেকের কাছে এই দুটো নিয়ে খটকা লাগে, তোমরা একটু খেয়াল রাখবে। ব্যাংক হার কি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে সুদের হারে ঋণ দেয় সেটা হচ্ছে ব্যাংক হার। আর বাজার সুদের হার কি বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণ বা ব্যবসায় প্রতিষ্ঠানকে যে সুদের হারে ঋণ দেয় সেটা হচ্ছে বাজার সুদের হার। ক্লিয়ার তো? তাহলে এখানে আমাদের ব্যাংক হার আলোচনায় আসছে। ব্যাংক হার কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে সুদের হারে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। এখন ঋণ নিয়ন্ত্রণের সময় ব্যাংক হার কিভাবে কাজ করে? যে ব্যাংক হার এবং বাজার সুদের হার তথা বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক প্রদেয় ঋণীয় সুদের হার এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কি বললাম? যে ব্যাংক হার এবং বাজার সুদের হারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হারের পরিবর্তনের মাধ্যমে বাজার সুদের হারের পরিবর্তন ঘটিয়ে প্রদানযোগ্য ঋণের পরিমাণে পরিবর্তন ঘটাতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন ব্যাংক হার বাড়ায়। এতে কি হয়? এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের উপর সুদের হার বাড়ে, অর্থাৎ বাজার সুদের হার বাড়ে। ব্যাংক হার বাড়লে বাজার সুদের হারও বাড়ে। তখন ঋণের চাহিদা কমে যায়, ফলে ঋণের পরিমাণও কমে যায়। যে ঋণ কমানো সম্ভব হলো। আবার বিপরীত অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক যদি ঋণের পরিমাণ বাড়াতে চায় তাহলে ব্যাংক হার কমায়। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের প্রদেয় ঋণের জন্য সুদের হার কমিয়ে দেয়, তখন আবার ঋণের চাহিদা বৃদ্ধি পায়, ফলে ঋণের পরিমাণ বাড়ে। এভাবে ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কি বুঝতে পারছো তো? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ব্যাংক হার পরিবর্তন নীতিটি ব্যাখ্যা করো, বা এই নীতির মাধ্যমে কিভাবে এই ঋণ নিয়ন্ত্রণ করে বা মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করে, এভাবে প্রশ্ন আসে। তোমরা যদি ধারণা থাকে যেভাবে প্রশ্ন তোমরা লিখতে পারবে। এরপরে খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি কি? যে দেশে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক খোলা বাজারে সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয় করাকে খোলা বাজার নীতি বলে। কি বললাম আবার খেয়াল করো, যে দেশে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক খোলা বাজারে সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয় করাকে খোলা বাজার নীতি বলে। এটা কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? যে কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন খোলা বাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে। এতে কি হয়? এতে ঋণপত্রের ক্রেতারা কেন্দ্রীয় ব্যাংকে তাদের বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর চেক কেটে ঋণপত্রের মূল্য পরিশোধ করে। যারা এই ঋণপত্রগুলো ক্রয় করে তারা বাণিজ্যিক ব্যাংকে তাদের যে আমানত আছে সেই আমানতের উপর চেক কেটে ঋণপত্রের মূল্য পরিশোধ করে। কেন্দ্রীয় ব্যাংক এই চেকের অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর গচ্ছিত আমানত থেকে আদায় করে। এই চেক কেন্দ্রীয় ব্যাংক যেহেতু ঋণপত্র বিক্রি করে চেক পায়, এই চেক বাণিজ্যিক ব্যাংকে জমা দিয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে সে মূল্য নিয়ে নেয়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে গেলে ঋণের পরিমাণ কমে। বিপরীত অবস্থায় কি? বিপরীত অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণের পরিমাণ যদি বাড়াতে চায় তাহলে খোলা বাজারে ঋণপত্র ক্রয় করে, খোলা বাজার থেকে ঋণপত্র ক্রয় করে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্রের বিক্রেতাদেরকে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর চেক প্রদান করে। তখন বিক্রেতারা সেই চেকগুলো তাদের ব্যাংকে জমা দিলে ব্যাংকগুলো তা আবার কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয় এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা এনে বাণিজ্যিক ব্যাংকে জমা হয়, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি পরিমাণে ঋণ দিতে পারে। এভাবে খোলা বাজার নীতির মাধ্যমে ঋণকে নিয়ন্ত্রণ করে থাকে।
সহজ কথায় কি? সহজ কথায় হচ্ছে খোলা বাজারে ঋণপত্র বিক্রি করলে অর্থের পরিমাণ কমে যায়, কারণ সেগুলো কিনে দিলে জনগণের হাতের অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে আসে। আবার যদি ঋণপত্র ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক, তাহলে জনগণের হাতে বা বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকা চলে যায়, ঋণ দেওয়ার ক্ষমতা বেড়ে যায়। এটা হচ্ছে মূল কথা। আরেকটা হচ্ছে নগদ জমার হার পরিবর্তন। নগদ জমার হার এটা কি? যে প্রায় সকল দেশেই ব্যাংকিং আইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। আমানতি অর্থের যে শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় তাকেই নগদ জমার হার বলে। কেন্দ্রীয় ব্যাংক এই হার পরিবর্তন করে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে? যে নগদ জমার হার বাড়লে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নগদ অর্থের পরিমাণ কমে। কেন্দ্রীয় ব্যাংক যদি নগদ জমার হার বাড়িয়ে দেয়, তাহলে বাণিজ্যিক ব্যাংকের নগদ অর্থের পরিমাণ কমে যায়। তখন তাদের ঋণদান ক্ষমতা কমে গেলে বাজারে ঋণের পরিমাণও কমে যায়। আবার নগদ জমার হার কমানো হলে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নগদ অর্থের পরিমাণ বাড়ে। তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতা বেড়ে যায় বলে ঋণের পরিমাণ বাড়ে। তাহলে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে আমরা যে তিনটা হাতিয়ার পেলাম, কি কি? ব্যাংক হার পরিবর্তন নীতি, খোলা বাজার নীতি, নগদ জমার হার পরিবর্তন নীতি। এই তিনটা পদ্ধতিকে প্রত্যক্ষ বা বাধ্যতামূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিও বলে। এগুলিকে বলা হয় প্রত্যক্ষ বা বাধ্যতামূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এবার আসি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির একটা হাতিয়ার হচ্ছে ঋণের রেশনিং। ঋণের রেশনিং ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট নীতির অধীনে অর্থনীতির কিছু নির্বাচিত খাতে ঋণ প্রদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে অথবা নিষেধাজ্ঞা তুলে নেয়। কি বললাম? যে নির্দিষ্ট নীতির অধীনে অর্থনীতির কিছু নির্বাচিত খাতে ঋণ প্রদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে অথবা নিষেধাজ্ঞা তুলে নেয়। দেশে ঋণের সংকোচন ঘটাতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞাপ্রাপ্ত খাতের সংখ্যা বাড়ায়। ঋণ যদি কমাতে চায় তাহলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত খাতের সংখ্যা বাড়ায়, আর ঋণ যদি বাড়াতে চায় তাহলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত খাতের সংখ্যা কমায়। এভাবে ঋণের রেশনিং এর মাধ্যমে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ। যে বর্তমানে টিভি, ফ্রিজ, গাড়ি ইত্যাদি ভোগ্যদ্রব্য ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদান করে। দেশে ঋণের পরিমাণ অতিরিক্ত হয়ে পড়লে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রদেয় ভোক্তার ঋণের শর্তাদি কঠিনতর করতে পারে। ঋণের পরিমাণ অর্থাৎ অর্থনীতিতে যদি অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে ঋণের শর্ত কঠিনতর করে। যেমন এক্ষেত্রে ক্রয়ের সময় প্রাথমিকভাবে নগদ অর্থ জমা দেওয়ার অংশ বাড়াতে পারে, আবার কিস্তির সংখ্যা কমাতে পারে। অর্থাৎ ঋণ নিতে চাইলে ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ঋণ নিতে হলে ঋণ গ্রহীতাকে এই পণ্যের মূল্যের একটা নির্দিষ্ট অংশ জমা দিতে হয়। এই জমার পরিমাণ যদি বাড়ায় দেয় এবং কিস্তি সংখ্যা যদি কমাতে হয় তাহলে ঋণ কমে যাবে। আবার অর্থনীতিতে ঋণের প্রসার ঘটাতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে নগদ জমার অংশ কমাবে এবং কিস্তির সংখ্যা বাড়াবে। এতে ঋণের চাহিদা বাড়বে। 3 নাম্বার, বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন। এর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা যায়। যে ঋণ গ্রহীতা বন্ধকি সম্পত্তির বিপরীতে ঋণ গ্রহণ করে। ঋণ নিতে চাইলে তাকে কিছু বন্ধক রাখতে হয়। এক্ষেত্রে বন্ধকৃত সম্পদের মোট মূল্যের একটি নির্দিষ্ট অংশ নগদ জমা হিসাবে রেখে বাকি অংশ ঋণ হিসাবে প্রদান করা হয়। কেন্দ্রীয় ব্যাংক দেশে ঋণের প্রসার ঘটাতে চাইলে বন্ধকি ঋণের নগদাংশ কমায়, আর ঋণের সংকোচন করতে চাইলে এর অংশ বাড়ায়। অর্থাৎ কোনো কিছু বন্ধক রাখলে সেই বন্ধকির সম্পত্তির যে মূল্য, তার মূল্যের বেশি অংশ ব্যাংকে জমা থাকে, কম অংশ দেয়, তাহলে ঋণ কমে যায়। আর যদি কম অংশ ব্যাংকে জমা রাখে বেশি অংশ ঋণ দেয় তাহলে ঋণের পরিমাণ বেড়ে যায়।
নৈতিক প্ররোচনা। দেশের অর্থনীতি বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক পত্র-পত্রিকা, টিভি, রেডিও, ব্যাংকারদের সাথে সভা ও মত বিনিময় প্রভৃতির মাধ্যমে ব্যাংক থেকে অধিক ঋণ নেওয়া বা না নেওয়ার ব্যাপারে জোর প্রচারণা চালাতে পারে। প্রচারণার মাধ্যমে ব্যাংকগুলো ঋণ প্রদান ও জনগণ ঋণ গ্রহণের ব্যাপারে সতর্ক হলে ঋণের যোগান কিছুটা নিয়ন্ত্রিত হয়। প্রত্যক্ষ আদেশ। যে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তফসিলভুক্ত ব্যাংক হওয়ায় আইনত তার আদেশ মানতে বাধ্য। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তফসিলভুক্ত হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের আইন মানতে বাধ্য। ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরাসরি আদেশ দিতে পারে কিংবা বিনিময় বিলের পুনঃবার্তা করতে অস্বীকার করতে পারে। প্রত্যক্ষ আদেশের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। নির্বাচিত 6 নাম্বার, নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ কিরকম? যে দেশে অনুৎপাদনশীল ও অপ্রয়োজনীয় খাতে ঋণের পরিমাণ বাড়লে কেন্দ্রীয় ব্যাংক সেগুলোকে চিহ্নিত করে, তারপর বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কোন কোন খাতে ঋণের প্রসার এবং কোন কোন ক্ষেত্রে ঋণের সংকোচন ঘটাতে হবে। এভাবে ঋণের ব্যবহার নিয়ন্ত্রিত হয়। এইসব তাহলে আমরা কি পেলাম? পরিমাণগত এবং গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি যে হাতিয়ারগুলো আছে, এই হাতিয়ারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এবারে আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলোর তুলনামূলক কার্যকারিতা। এতক্ষণ যে আমরা ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো আলোচনা করলাম, এগুলোর মধ্যে কোনটা বেশি কার্যকর, কোনটা কম কার্যকর, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলোর তুলনামূলক কার্যকারিতা আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের প্রধান 3টি হাতিয়ার কি? ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজার নীতি ও নগদ জমার হার পরিবর্তন। এই 3টার তুলনামূলক আলোচনা করলে আমাদের মোটামুটি চলবে। আমরা দেখি যে প্রয়োগের ক্ষেত্রে কোনটা বেশি কার্যকর। ব্যাংক হার পরিবর্তন নীতি বাস্তবায়নের দায়িত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর ন্যস্ত। তারা ব্যাংক হার বাড়ানো বা কমানো সাড়া না দিলে এই নীতি ফলপ্রসূ হয় না। কিন্তু খোলা বাজার কার্যক্রম পরিচালনার দায়িত্ব সার্বিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে। কেন্দ্রীয় ব্যাংক নিজ উদ্যোগে মুদ্রা বাজারে সরকারি ঋণপত্র বিক্রি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভ কমাতে পারে, তখন ঋণের সংকোচন ঘটে। আবার কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণপত্র ক্রয় করে বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভ বৃদ্ধির মাধ্যমে ঋণের প্রসার ঘটাতে পারে। তবে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো প্রয়োগের ক্ষেত্রে নগদ জমার হারের পরিমাণ সবচেয়ে সুবিধাজনক, কারণ তা দ্রুত প্রয়োগ ও কার্যকর করা যায়। তাহলে প্রয়োগের ক্ষেত্রে দেখলাম আমরা কোনটা তুলনামূলক গুরুত্ব কম বেশি। এবার দেখি ঋণপত্রের মূল্যের স্থিতিশীলতা রক্ষা। খোলা বাজার নীতি হাতিয়ারটি দ্বারা বাজারে প্রচলিত সরকারি ঋণপত্রের মূল্য পরিবর্তিত হয়, তাই এর মাধ্যমে ঋণপত্রের মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব। কিন্তু ব্যাংক হার পরিবর্তন ও নগদ জমার হার পরিবর্তন নীতির মাধ্যমে ঋণপত্রের মূল্যের উপর কোনো প্রভাব পড়ে না, ফলে তার ঋণপত্রের মূল্যের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে না। কাজে এই ক্ষেত্রে দেখা যায় যে খোলা বাজার নীতি হাতিয়ারটি বেশি কার্যকর। দ্রুত ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখানে আমরা খেয়াল করি যে ব্যাংক হার পরিবর্তন ও খোলা বাজার নীতি এই দুটি হাতিয়ারের চেয়ে নগদ জমার হার পরিবর্তন হাতিয়ারটি দ্রুত ঋণ নিয়ন্ত্রণে সক্ষম। দ্রুত ঋণ নিয়ন্ত্রণ করতে চাইলে তাহলে কোন হাতিয়ারটি বেশি প্রয়োজন? এটা হলো নগদ জমার হার পরিবর্তন। ঋণপত্রের প্রাপ্যতা। যে উন্নয়নশীল দেশগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের হাতে পর্যাপ্ত বিক্রয়যোগ্য ঋণপত্র থাকে না। এই অবস্থায় খোলা বাজার নীতি হাতিয়ারটি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর হয় না, কিন্তু এক্ষেত্রে নগদ জমার হার পরিবর্তন হাতিয়ারটি সঠিকভাবে কার্যকর হয়।
বিভিন্ন খাতের উপর প্রভাব কোনটার কম বেশি দেখি। অর্থনীতির বিভিন্ন খাতের উপর নগদ জমার হার পরিবর্তনের প্রভাব চিহ্নিত করা কঠিন। ব্যাংক হার পরিবর্তন নীতির প্রভাবও পরোক্ষ, কিন্তু অভ্যন্তরীণ দাম স্তর, মজুরি, উৎপাদন, নিয়োগ, আয় ইত্যাদির উপর খোলা বাজারে ঋণপত্র ক্রয় বিক্রয়ের সরাসরি প্রভাব পড়ে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায়, উদ্ভূত এখানে মানানটা একটু আছে দুর্গর হবে, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কোনটা বেশি কার্যকর দেখি আমরা। ব্যাংক হার পরিবর্তন ও নগদ জমার হার পরিবর্তন নীতি বারবার বদলানো যায় না, কারণ তা মুদ্রা বাজারে আস্থার সংকট সৃষ্টি করে। বারবার যদি ব্যাংক হার পরিবর্তন, নগদ জমার হার পরিবর্তন করা হয় তাহলে মুদ্রা বাজারে আস্থার সংকট সৃষ্টি হয়, কিন্তু পরিস্থিতি ভেদে যখন তখন খোলা বাজার কার্যক্রম চালিয়ে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। কাজে এক্ষেত্রে খোলা বাজার কার্যক্রম অধিক কার্যকর। তাহলে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় ব্যাংক হার পরিবর্তন হাতিয়ারটির চেয়ে খোলা বাজার নীতির হাতিয়ারটি তুলনামূলক অধিক কার্যকরী। আবার নগদ জমার হার পরিবর্তন হাতিয়ারটি অন্য দুটি হাতিয়ারের চেয়ে অধিক কার্যকরী। এই হলো আমাদের তুলনামূলক আলোচনা। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তার ভিত্তিতে তোমাদের সামনে কিছু প্রশ্ন রাখছি, আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কাকে বলে? প্রথমে বলছিলাম মনে আছে যে দেশের মূল্য স্তর তথা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংক যেসব পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে থাকে তাকে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। কেন্দ্রীয় ব্যাংক প্রধানত কয়টি পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে? মনে আছে? কেন্দ্রীয় ব্যাংক প্রধানত দুইটি পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কি কি পদ্ধতি দুইটা? একটা হলো পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আর একটি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির প্রধান হাতিয়ারগুলো কি? পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির প্রধান হাতিয়ার তিনটি। কি কি? ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজার নীতি, আর এটা কি নগদ জমার হার পরিবর্তন। ঋণের রেশনিং ঋণ নিয়ন্ত্রণ কোন পদ্ধতির অন্তর্ভুক্ত? আমরা তো আলোচনা করলাম, সেখানে কি দেখেছিলাম যে ঋণের রেশনিং ঋণ নিয়ন্ত্রণের গুণগত পরিমাপ পদ্ধতির অন্তর্ভুক্ত। খোলা বাজার নীতি কাকে বলে? মনে আছে যে দেশের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক খোলা বাজারে সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয় করাকে খোলা বাজার নীতি বলে। দ্রুত ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলোর মধ্যে তুলনামূলকভাবে কোনটি অধিক কার্যকর বলে তুমি মনে করো? দ্রুত ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে হাতিয়ারগুলো আছে তার মধ্যে তুলনামূলক কোনটি অধিক কার্যকর বলে তুমি মনে করো? কোনটি? যে ব্যাংক হার পরিবর্তন ও খোলা বাজার নীতি এই দুটি হাতিয়ারের চেয়ে নগদ জমার হার পরিবর্তন হাতিয়ারটি দ্রুত ঋণ নিয়ন্ত্রণে সক্ষম। কেন? নগদ জমার হার যখন তখন পরিবর্তন করা যায়, এজন্য এই পদ্ধতির মাধ্যমে দ্রুত ঋণ নিয়ন্ত্রণ করা যায়, তুলনামূলকভাবে এটি বেশি কার্যকর। আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। আজকে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেই। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করো। আমরা যে আলোচনা করেছি সেগুলোই তোমরা খাতায় লিখে রাখবে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করো। 2, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলোর তুলনামূলক কার্যকারিতা বিশ্লেষণ করো। কয়টা পয়েন্ট আলোচনা করেছিলাম? 6টি পয়েন্ট। তোমরা এই 6টি পয়েন্ট সুন্দর করে
বর্ণনা করবে। এই ছিল আজকে আমাদের ক্লাস। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।